বাকি যাদের নাম আছে সেগুলো কিন্তু বার করেনি। কেন করেনি? তারা কিন্তু যদি সামনে আসে, সঙ্গে সঙ্গে যেসব লিডাররা, যেসব নেতারা বা তাদের যেসব যে তাদের চেলাচামুন্ডারা ট্রাউটরা বাজারে ঘুরে বেড়ায়, তারা কোথা থেকে টাকাটা তুলে কার কাছে দিয়েছে সেগুলো সব ফাঁস হয়ে যাবে। সেই জন্য ওরা এই নামটা বার করেনি, কারণ জানে তাদের যদি নাম বের হয় তাহলে এখন তাদের টাকা দিতে গেলে ঘটি বাটি বিক্রি করে টাকা দিতে হবে, এবং তারা সেটা হয়তো পারবে না। তখন সঙ্গে সঙ্গে তারা যাদের টাকা দিয়েছে তাদের গিয়ে ধরবে, যাবে আর কি বাছা হচ্ছে। তারা যেন, আমি বলবো, নিজে যদি ডোবো, যারা তোমাদের ডুবিয়েছে তাদের নিয়ে ডোবো, তাদের নাম তুমি প্রকাশ্যে বলে দাও। এবং এটাও বলা আছে হাইকোর্টের রায়ে, আমরা জানি প্রয়োজন হলে সিবিআই এই টেন্টেড ক্যান্ডিডেটকে নিজের হেফাজতে নিয়ে জেরা করতে পারে, যদি সেটা হয় খুবই ভালো হয়। এবং যারা এই টাকাগুলো নিয়েছে কোথায় গেছে সেটা ওপর তলায় সেটা যেন খুঁজে বার করা হয়। ও আসল মাথাটা কি, কোন মাথায় এই কাজটা করিয়েছে। নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে ডক্টর বসুধাজি। ডক্টর বসুধাজি, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার দিদি, গতকালকে এসএসসি অযোগ্যদের নামের একটা তালিকা প্রকাশ করেছে। প্রথমে প্রকাশ করেছিল, তারপরে সেটাকে আবার সরিয়ে দিয়ে আবার দেখলাম আমরা সন্ধ্যে 7টার পরে একটা তালিকা প্রকাশ করেছে, যেখানে 1804 জনের নাম আছে। তারা সবাই টেন্টেড, তারা সবাই অযোগ্য, এটা এসএসসি বলছে। এই তালিকায় দেখছি তৃণমূল নেতাদের নাম রয়েছে ভুরি ভুরি, যারা তৃণমূলের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। তৃণমূলের কেউ বিধায়কের পুত্রবধূ, কেউ হচ্ছে জেলা পরিষদের নেত্রী, কেউ কাউন্সিলর, কেউ তৃণমূল নেতাদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন। এই বিষয়টা বাংলার মানুষ কিভাবে দেখছে আপনার মনে হয়? দেখুন, বাংলার মানুষ তো প্রথম থেকেই জানে যে এই চুরির সঙ্গে কারা যুক্ত, আর এতে যে তৃণমূল নেতাদের নাম বেরোবে তাতে অবাক হওয়ার কিছু ছিল না। কেন বার করেছে, শুধু তৃণমূল নেতাদের নাম বেশি করে বেরিয়েছে এটাও একটা ভাবার বিষয়। কারণ একটা জিনিস আছে, ইমেজ মেকওভার। ইমেজ মেকওভার করতে গিয়ে দুখানা ব্যাপার রয়েছে এর পেছনে। ফার্স্ট হচ্ছে ইমেজ মেকওভার। ইমেজ মেকওভারে দেখানো হচ্ছে যে দেখো, আমরা যারা টেন্টেড আছে তাদের জায়গায় আমি তৃণমূলের লোকেদেরই নাম বার করেছি, তারা যে অপরাধ করেছে সেটা আমরা লুকিয়ে রাখছি না। আমরা কত স্বচ্ছ, আমরা ক্লিন। কেউ যদি আমাদের মধ্যে দোষ করে তাকে আমরা ছেড়ে দিই না, শাস্তি দিই। আর একটা জিনিস জানে যে তৃণমূলের যে নেতারা আছে তাদের কাছে এই যে অর্থটা ফেরত দিতে হবে, এই যত মাইনে তারা তুলেছে এত বছরে, তার সঙ্গে 12% সুদ দিয়ে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, এটা দিতে পারবে। আর আসল যাদের নাম, কারণ মোটে 1804 বা 1806 তো হবার কথা নয়, কারণ এটা কমপক্ষে বোঝা যাচ্ছে যে এতে 6 থেকে 7,000 হবে। এবং বাকি যাদের, এটা আবার 2 নম্বর কথা হচ্ছে, বাকি যাদের নাম আছে সেগুলো কিন্তু বার করেনি। কেন করেনি? তারা কিন্তু যদি সামনে আসে, সঙ্গে সঙ্গে যেসব লিডাররা, যেসব নেতারা বা তাদের যেসব যে তাদের চেলাচামুন্ডারা ট্রাউটরা বাজারে ঘুরে বেড়ায়, তারা কোথা থেকে টাকাটা তুলে কার কাছে দিয়েছে সেগুলো সব ফাঁস হয়ে যাবে। সেই জন্য ওরা এই নামটা বার করেনি, কারণ জানে তাদের যদি নাম বের হয় তাহলে এখন তাদের টাকা দিতে গেলে ঘটি বাটি বিক্রি করে টাকা দিতে হবে, এবং তারা সেটা হয়তো পারবে না। তখন সঙ্গে সঙ্গে তারা যাদের টাকা দিয়েছে তাদের গিয়ে ধরবে। সেই কারণেই এটা করেছে। আর এই জিনিসটা মানুষও বুঝে গেছে, সেই জন্য মানুষ এটা নিয়ে দেখছে। এবার মানুষ বুঝুক কি করবে, কারণ পশ্চিমবঙ্গে যখন ভোট হয় একটা সেক্টর আছে, একটা যে অনেকেই বুঝে ভোট দেয়, আবার একটা অংশ আছে, বিশেষ করে আমি নিজে মহিলা হয়েও বলতে বাধ্য হচ্ছি, সেই মহিলারা যারা কি ঘটছে না ঘটছে বা রাজনৈতিক ব্যাপারে, এইসব ব্যাপারে সাধারণত তাদের নলেজ সত্যি কম, যেটা আমাদের দুর্ভাগ্য। তারা কিন্তু আমাদের দেশের ভোটার, তারা কিন্তু একটা কোন একটা যদি তাদের টাকার একটা দিয়ে দেওয়া হয়, তোমাদের এই টাকা দেয়া হবে, তারা তাতে খুশি হয়ে ভোট দেয়। তারা এর ফলটা কি হতে পারে, এর ফিউচারে কি আসতে পারে
তাদের সেই দূরদৃষ্টি নেই বা তারা সেইটা বোঝার মতো ক্ষমতা তাদের নেই। মহিলাদের কথা যারা রাজনৈতিকভাবে সচেতন না, যারা ভাতার বিনিময়ে ভোট দিচ্ছে, আপনি হয়তো তাদের কথাই বোঝাতে চাইছেন, কিন্তু তারাও তো পরোক্ষভাবে এফেক্টেড হচ্ছে। তাদের ছেলেমেয়েরা যে সরকারি স্কুলগুলোতে পড়াশোনা করে তারা তো সঠিক শিক্ষাটা পাচ্ছে না, সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, যেসব শিক্ষক রয়েছে তারা ঠিকভাবে শিক্ষা দিতে পারছে না। তো পরোক্ষভাবে তো তারাও এফেক্টেড হচ্ছে। তারা এফেক্টেড হচ্ছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমাদের যে জেনারেশন এখন রয়েছে তারা কিন্তু এতটা পলিটিক্যালি এতটা কনসার্ন নয়। যারা এই ভাতাটা নিচ্ছে বা পাচ্ছে তার মধ্যে একটা বড় অংশ পলিটিক্যালি এতটা কনসার্ন নয়। তারা জানে না যে এই ভাতাটা নিচ্ছি আমি, তার জন্য আমাদের ছেলেমেয়েরাও এফেক্ট হচ্ছে। তারা কিন্তু বুঝছে না, এবং এইটুকুও তারা বোঝে না যে এটা পাবলিকের ট্যাক্সের টাকাতেই এটা দেওয়া হয়, তারা এটা বোঝে না। এবং তাদের কাছে লেখাপড়াটা, একটা সত্যি কথা বলতে, তাদের লেখাপড়া করা, একটা পাস করা, ডিগ্রি পাওয়ারই সমান। কিন্তু এই পড়াশোনাটা করে তারা কোথাও জব পাবে কিনা, কিছু করতে পারবে কিনা, বা তারা এন্টারপ্রেনার হতে পারবে কিনা, এইসব তাদের ঠিক এখনো চিন্তাধারায় আসে না। তবে আশা করছি কিছুদিনের মধ্যেই আমাদের মহিলা ভোটারগণও যথেষ্ট সচেতন হবেন এবং তারা বুঝবেন যে কি করা উচিত, কি করা উচিত নয়। আপনি হ্যাঁ, একটু আগে একটু সবাই বললেন যে অপেক্ষা করতে হবে, কারণ আস্তে আস্তে মহিলাদের মধ্যে শিক্ষার অনেক বাড়ছে, এবং আস্তে আস্তে শিক্ষার প্রচলনও বাড়বে, বাড়লে তারা আস্তে আস্তে নিশ্চয়ই বুঝবে। আপনি একটু আগে বললেন যে 1804 জনের নাম প্রকাশ করেছে, এই সংখ্যাটা আরো বাড়বে, শুধু 6-7 হাজার হবে। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, তার কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যেহেতু যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা যাচ্ছে না, চিহ্নিত করা যাচ্ছে না, তাই আমরা সবাইকে অযোগ্য হিসাবে ধরেই সবার চাকরি, পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল, নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি। এর মধ্যে মাত্র 1804 জনের নাম প্রকাশ পেয়েছে। তাহলে বাকি যাদের নাম রয়েছে সেগুলো কি আগামী দিনে প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে? আইনজীবী যারা লড়াইটা করছেন, আইনি লড়াইটা লড়ছেন, তারা তো বলছেন যে আমরা আশা সুপ্রিম তো কোর্টে করছি, আশা তো করছি করা উচিত, এবং করার পর সুপ্রিম কোর্ট সেই ব্যাপারটা ভেবে দেখবে। এবং সুপ্রিম কোর্ট এই জিনিসটা যে একটা যে হুড়কো দিয়েছে খুব ভালো, যে অবশ্যই করে বার করতে হবে, এবং এর জন্য কারা দোষী পুরো বলেই দিয়েছে, নইলে সিবিআই এনকোয়ারি ও দেয়া হবে। এই যে ধাক্কাটা সুপ্রিম কোর্ট না দিলে এটাও বেরোতো না। হ্যাঁ, এই লিস্টটা যদি আজ থেকে 6 মাস আগে বার করতে, হয়তো যারা যোগ্য আছে তাদের চাকরিটা যেত না। কিন্তু এই যে ব্যাপারটা হলো, নিশ্চয়ই আরো বেরোবে, এবং সুপ্রিম কোর্টও সেই ব্যাপারে নজর দেবে, কারণ সুপ্রিম কোর্টে এদের ছলাকলা সবই ধরে ফেলেছে। গতকালকে দেখলাম আমরা খবরে যে এই 1804 জনের মধ্যে 1400 জনের বেশি আহ, আবার পরীক্ষায় বসতে চলেছিল, নতুন করে তাদের অ্যাডমিট কার্ডও ইস্যু করা হয়েছিল, কিন্তু পরে বাতিল করেছে, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে আমরা পুরো বিষয়টা পর্যবেক্ষণে রাখবো, খুব ভালো করে দেখবো যাতে কোনো একজন অযোগ্য ব্যক্তি চাকরির পরীক্ষায় না বসতে পারে। তারপরেও তাদের নামে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছিল, শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। তো ঘুরপথে কি তারা যদি পরীক্ষা দিতে পারতো, সুযোগ পেত, তাহলে কি তাদের চাকরিটা আবার হতো? এটা আমি সেই জনগণের উপর ছেড়ে দিলাম। পরীক্ষাটা কি স্বচ্ছভাবে আমি হতো? এই ব্যাপারে বুঝে নিতে না না, হয়, কিছু কিছু না কথা পরীক্ষার বুঝে নিতে ব্যাপারটা হয়, বলছি সে তো না। মুখে বলা যায় না। আমি শুধু পরীক্ষার ব্যাপারটা বলছি, আপনার কি মনে হয় যে এসএসসি এই পরীক্ষাটা স্বচ্ছভাবে করাতে পারতো, এখানে কোনো দুর্নীতি হতো না? আমার খালি একটাই প্রশ্ন রয়ে গেছে, আমি এসএসসির জন্য বলবো না, সুপ্রিম কোর্ট যখন এসএসসি কেই দোষী মানলো, পরীক্ষাটা কেন আবার এসএসসির হাতে দিল? সুপ্রিম কোর্ট কোনো নিজস্ব সুপ্রিম কোর্টের এক্স জাজের আন্ডারে এই যে এক্সামিনেশনটা করাতে পারতো, তাহলে বোধহয় ভালো হতো। ভালো হতো, সেটা তো অনেকেই বলছেন। তবে আরেকটা প্রশ্ন উঠেছে যে এবার যে এই স্বচ্ছ অস্বচ্ছের ব্যাপারটা ঠিক এখন আমি এই পরীক্ষাটা কতটা স্বচ্ছ হবে আমি ঠিক বলতে পারছি, 50-50 রেশিওতে ধরে নিচ্ছি। স্বচ্ছও হতে পারে, আবার অস্বচ্ছও হতে পারে, কারণ এসএসসির ওপর পুরো আমি 100% তো রিলাই করা যাচ্ছে না এখন আর।
না, কালকে অনেক তৃণমূল নেতাদের নাম সামনে আসার পরে তারা একেবারে ক্যামেরার সামনে দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে যে আমরা হাইকোর্টে যাব, আমরা সুপ্রিম কোর্টে যাব, আমাদেরকে যে এসএসসি অযোগ্য বলে চিহ্নিত করে দিল তার জন্য কি প্রমাণ রয়েছে, আমরা তো সঠিকভাবে পরীক্ষা দিয়েছি, আমরা যোগ্যতায় চাকরিটা পেয়েছি। তো এই এখন মামলা সুপ্রিম কোর্টে তারা যাবে বা হাইকোর্টে তারা যাবে, এরপরে তদন্ত প্রক্রিয়া আরো চলবে এই বিষয়টা নিয়ে। কিন্তু পুরো বিষয়টা তো ক্লিয়ার হয়ে যেত যদি ওএমআর শিট যেগুলোকে ম্যানিপুলেট করা হয়েছিল বলে অভিযোগ ছিল সেগুলো আমি যদি তার জন্য সুপ্রিম কোর্টকে বলবো যেন সিবিআই কে একটু তাড়াগাড়া যায়, কোনোভাবে ওই মার্কশিট গুলো যেন বার করা যায়, তাহলে ওএমআর দুধ কা শিট দুধ পানি কা একেবারে জল আর দুধ আলাদা হয়ে যাবে। দুধ কা দুধ পানি কা পানি তবেই হতে পারে, নইলে তো আর কোনোভাবেই সম্ভব নয়। এই যে পুরো প্রক্রিয়াটা ঘটলো, এখনো পর্যন্ত 1804 জনের নাম প্রকাশ পেল। এখন তারা একেবারে চিহ্নিত অযোগ্য হয়ে গেল। বাকি ছেলে মেয়েদের তাহলে ভবিষ্যৎটা কি হবে? বাকি যারা চাকরি হারা হলো বাকি 26,000 যারা ছেলে মেয়ে, চাকরি হারা তাদের বলছি, খালি এইটাই বলবো, তাদের ভবিষ্যৎটা সত্যি খারাপ। দেখো, আজ থেকে 16 সাল মানে আজ থেকে প্রায় 9 বছর আগে তারা যে পরীক্ষা দিয়ে জব পেয়েছিল, সেই জবের সময় তাদের যে পড়াশুনো করেছিল, আমরা সত্যি কথা বলছি, তুমি বলো না আমি বলো না, আমরা মাধ্যমিক লেভেলে যে সাবজেক্ট গুলো পড়েছি আমাদেরকে এখন সব মনে আছে? সেটা থাকার তো কথা নয়। তেমনি আমাকে যদি এদেরও এখন আমাকে আবার যদি পরীক্ষায় বসতে হয়, আমি হয়তো সেই নাম্বারটা পাবো না, আপনি হয়তো পাবেন না, আমার বিশ্বাস। সেটাই তো আপনার স্বাভাবিক। তখন যেটা পড়েছিলাম এখন কি আর মনে আছে? আর সত্যি কথা, আমাদের স্মৃতিশক্তিতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো সবসময়, কারণ এইটা একটা কম্পিটিটিভ এক্সামে তাকে শুধু নিজের সাবজেক্টের এক্সাম দিতে হবে না, তাকে আদার্স জেনারেল নলেজের এক্সামটাও দিতে হবে, এটাকে মনে রাখতে হবে। সেটা কিন্তু সবভাবে সম্ভব নয়, তাকে কিন্তু আবার সেই পড়াশোনাটা করতে হচ্ছে। এদিকে তাদের একটা গাজর ঝুলিয়ে রেখেছে, তোমাদের জানুয়ারি ডিসেম্বর অবধি চাকরি থাকবে, তাদের অনেককেই তাই জন্য ক্লাসেও যেতে হচ্ছে, ক্লাসও করাতে হচ্ছে, তারপরে পড়াশোনারও প্রস্তুতি নিতে হচ্ছে, সেটাও করতে হচ্ছে। সুতরাং এইগুলো তো মাথায় রাখতে হবে। সত্যি তাদের সঙ্গে খারাপ হলো, এদিকটা সুপ্রিম কোর্টকে বলবো যে বিবেচনা করে যেন, আর এই এক্সামিনেশনটায় যেন তারা সফল হয়, আমি এটাই চাইবো। যারা তবে চাকরিটা কিনলো, এক্সামিনেশনটা এটা করতে পারতো যে বাইরের কাউকে না নিয়ে, যদি এই ব্যাপারটা হতো যে যারাদের চাকরি গেল তারা শুধু পরীক্ষায় বসলো, বা 2016 যারা এই এক্সামিনেশনে কোয়ালিফাই করেছিল কিন্তু জব পায়নি, শুধু তাদের দিলে আরো ভালো হতো। আদার্স এর এই এসএসসি তে যারা আদার্স ক্যান্ডিডেট আর কি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে আসছে, তাদের না দিলেই বোধহয় ভালো হতো। তাদের জন্য সেপারেট একটা এসএসসি করালে ভালো হতো। চাকরিটা হারালো, যারা চাকরিটা কিনেছিল একেবারে চিহ্নিত অযোগ্য, এটা তো সিবিআই বলেনি, এটা রাজ্যের এসএসসি বলেছে, রাজ্য সরকারের অধীনে যে সংস্থা রয়েছে তারাই বলছে এরা দাগি, এই 1804 জন দাগি, এরা অযোগ্য, এরা চাকরিটা কিনেছিল। এদের তো বিচার হলো, এরা চাকরি হারালো, এদেরকে বেতন ফেরত দিতে হবে 12% সুদ সমেত, সেটা অনেক মোটা অ্যামাউন্ট, প্রায় 24-25 লক্ষ টাকা, এতদিন ধরে তারা যে বেতন পেয়েছে সেটাকে ফেরত দেবে। কিন্তু যারা চাকরি বিক্রি করলো এই এসএসসি এবং যারা জড়িত এই পুরো চক্রটার মধ্যে, এটা তো একটা পরিকল্পিত দুর্নীতি, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই দুর্নীতির সঙ্গে যারা 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 জড়িত তাদের বিচারটা সুপ্রিম কোর্ট কবে করবে? তাদের বিচারটাও তো এর সঙ্গে করা উচিত, এটা আমি মনে করি। তার জন্য সিবিআই কে আরো তৎপর হতে হবে। আর সর্বোপরি যাদের এই যে টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে আর কি বাছা হচ্ছে, তারা যেন, আমি বলবো, নিজে যদি ডোবো, যারা তোমাদের ডুবিয়েছে তাদের নিয়ে ডোবো, তাদের নাম তুমি প্রকাশ্যে বলে দাও। এবং এটাও বলা আছে হাইকোর্টের রায়ে, আমরা জানি প্রয়োজন হলে সিবিআই এই টেন্টেড ক্যান্ডিডেটকে নিজের হেফাজতে নিয়ে জেরা করতে পারে, যদি সেটা হয় খুবই ভালো হয়। এবং যারা এই টাকাগুলো নিয়েছে কোথায় গেছে সেটা ওপর তলায় সেটা যেন খুঁজে বার করা হয়, ও আসল মাথাটা কি, কোন মাথা এই কাজটা করিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো একা এই কাজটা করতে পারে না, বা একজন পার্থ শিক্ষামন্ত্রী চট্টোপাধ্যায়ের কি ঘাড়ে এতটা মাথা আছে যে পার্থ চট্টোপাধ্যায় কিছু করতে পারবে? এই রাজ্যে তো
একটা জায়গা ছাড়া তো কোথাও এগুলো হয় না, একটা জায়গার তো সব জায়গাতেই এই রাজ্যের একটা পাতা নড়লে বা একটা সিংহ শাবক যদি প্রসব হয়, একজনের অনুপ্রেরণা ছাড়া তো কিছুই হতে পারে না, তো সেটাই ভেবে নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ দিদি আজকে আমাদের প্রোগ্রামে আসার নমস্কার। জন্য, আলোচনা করার জন্য। জাগরণ বাংলার সকল দর্শকদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর এই বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।